করোনার টিকা পেতে নাম নিবন্ধন করতে হবে স্বাস্থ্য দপ্তরের অ্যাপে, কাজ চূড়ান্ত পর্যায়ে। আমরা প্রথমে প্রায়োরিটি করব কাকে কোন মাসে কাকে দিব। অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে তালিকা হয়ে যাবে অটোমেটিক। এবার ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব পেল বাংলাদেশ, জানাতে হবে 18 জানুয়ারির মধ্যে। এই ফাইজারের টিকার জন্য অতি শীতল তাপমাত্রার প্রয়োজন হবে, কাজে কতটুকু আমাদের সক্ষমতা আছে সেই হিসাব আমরা করছি, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দেওয়া হবে। এখানে অর্থ বরাদ্দ থেকে শুরু করে এটা কার্যাদেশ দেওয়া এবং তাদের জন্য জায়গা দেওয়া, তাহলে এটা খুবই দ্রুতই সম্ভব। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। তার আগমনে বাঙালি পেয়েছিল দেশ গড়ার আত্মপ্রত্যয়, বলছেন বিশিষ্টজনরা। সাইদ খোকনের অভিযোগের জবাব দিলেন তাপস, বললেন অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে অসত্য বক্তব্য। বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। সরু রাস্তায় দিনভর যানজট। মেয়র ভবন অপসারণ চাইলেও নিশ্চুপ মন্ত্রণালয়। হুতি বিদ্রোহীদের হাতে 9 মাস বন্দী থাকার পর মুক্ত হয়ে দেশে ফিরলেন 5 বাংলাদেশি। সাগরে জাহাজ ডুবি থেকে বাঁচতেই আশ্রয় নেয় ইয়েমেনে। এবং 3 ওয়ানডে ও 2 টেস্ট খেলতে ঢাকায় উইন্ডিজ দল। মিরপুরে অনুশীলনে টাইগাররা। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। জাতীয় পরিচয়পত্র দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে নিবন্ধনের মাধ্যমেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। এ ধরনের একটি অ্যাপের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ভবিষ্যতে ভ্যাকসিন পাওয়ার পর তা বিতরণ বিশৃঙ্খলা হবে না বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে বাংলাদেশকে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। আগামী 18 জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ডজন খানেক দেশে গত ডিসেম্বরে অনুমোদন পায় ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। আর নতুন বছরের প্রথম দিন প্রথম কোনো টিকা হিসেবে জরুরি ব্যবহারের বৈধতা পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। গবেষণায় দাবি, করোনা প্রতিরোধে এই টিকা 95% কার্যকর। এবার সে টিকা পাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। এরই মধ্যে আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা CEPI এর নেতৃত্বে গড়ে ওঠা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের কাছ থেকে চিঠি পেয়েছে বাংলাদেশ, যেখানে করোনার টিকা নিতে রাজি থাকলে 18 জানুয়ারির মধ্যে জানানোর কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে মোট জনসংখ্যার 0.4%-এর জন্য ফাইজারের টিকা পাবে বাংলাদেশ, যা প্রয়োগ করতে হবে ফ্রন্টলাইনারদের ওপর। কোভ্যাক্সের যে টিকাগুলো প্রথম থেকে পাবো, আমাদের চাহিদা পূরণ হওয়া পর্যন্ত এবং আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেগুলো নেব। এই ফাইজারের টিকার জন্য অতি শীতল তাপমাত্রার প্রয়োজন হবে, কাজে কতটুকু আমাদের সক্ষমতা আছে সেই হিসাব আমরা করছি, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দেওয়া হবে। তবে ফাইজারের এই টিকা পাওয়া গেলেও -70 ডিগ্রি তাপমাত্রায় রাখার কারণে এটি সংরক্ষণ ও বিতরণই মূল চ্যালেঞ্জ। তাই জরুরি ভিত্তিতে সে কাঠামো গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। এটা অসম্ভবের কোনো কারণ নেই, খুবই সম্ভব। শুধু আমাদের করতে হবে যেটা ফাস্ট ট্র্যাকে যেতে হবে, যে খুব দ্রুত যাতে আমরা এটাকে এস্টাবলিশ করার জন্য এখানে অর্থ বরাদ্দ থেকে শুরু করে এটা কার্যাদেশ দেওয়া এবং তাদের জন্য জায়গা দেওয়া, তাহলে এটা খুবই দ্রুতই সম্ভব। এদিকে করোনা ভাইরাসের টিকা নিতে হলে নিবন্ধন করতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে, যেখানে দিতে হবে নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা সে তথ্য। আর টিকা গ্রহণের তথ্য সংরক্ষণ থাকবে অ্যাপে। তালিকাটা তো আমরা করব, আমরা যে অ্যাপস যেটা করছি, একটা অ্যাপস ডেভেলপ করব। এই অ্যাপসটার মাধ্যমে আমরা প্রথমে প্রাথমিকভাবে 18 বছরের নিচে কাউকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে না বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা নিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। শনিবার টিকার প্রথম ডোজ নেন তিনি। এদিকে সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ব্রিটেনবাসীকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছেন কর্তৃপক্ষ।
লন্ডনের রাস্তায় লোকজন কিংবা যানবাহন কোনোটি খুব একটা চোখে পড়ে না। করোনায় চলমান লকডাউনে এমন চিত্র যুক্তরাজ্যের বেশিরভাগ শহরেই। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন 1000-এর বেশি মানুষ মারা যাচ্ছেন, যা সবার দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ঠান্ডার কারণে করোনা ছাড়াও সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যাও কম নয়। অনেক হাসপাতালেই রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় মুশকিলে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে লম্বা লাইন থাকে। এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত থাকেন। যার করোনা হয়নি, অন্য সমস্যা নিয়ে এসেছেন, তিনিও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। আর হাসপাতালে সামাজিক দূরত্ব মেনে রোগীদের বিছানাগুলো রাখার কারণে শয্যা সংখ্যাও কমে গেছে। এই অবস্থায় আসলেই আমরা হিমশিম খাচ্ছি। এই পরিস্থিতিতে সবাইকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার থেকে আবারও লকডাউনে যাওয়ার পর শনিবার দেশজুড়ে সচেতনতা জোরদারে প্রচারণা শুরু করেছে ব্রিটিশ সরকার। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পার্কে বন্ধু বা পরিবারের সদস্য দুজনের বেশি একসঙ্গে শরীরচর্চা করতে দেওয়া যাবে না নির্দেশনা থাকলেও অনেকেই তা না মানায় সরকার থেকে প্রচারণা চালানো হচ্ছে নিয়ম মানার। এদিকে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার তারা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। যুক্তরাজ্যে ইতোমধ্যে 10 লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে 1972 সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা ফেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। এদিনটিকে স্মরণ করতেই প্রতি বছর নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, স্বাধীনতার 50 বছর পরও এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর। জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। বিজয়ের শত্রুরা এখনও তৎপর, এখনও তারা ষড়যন্ত্র করছে। কাজে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এদিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুন নূর তাপস বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে সাবেক মেয়র সাইদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার উত্তর দেওয়া সমীচীন নয়। সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, এদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে প্রমাণিত হয়েছে দুর্নীতি সব জায়গায় চেপে বসেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্যই। সরকারি সুবিধাভোগী পদবীধারীকে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে নীতিগতভাবে শুধু নয়,
আইনগতভাবে এটা আপনার অত্যন্ত অপরাধমূলক একটা কাজ হয়েছে। একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র, বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন। বর্তমান সরকারের এবং বর্তমান অবস্থার যে দুর্নীতির যে চিত্র, সামগ্রিকভাবে যে সর্বগ্রাসী চিত্র, সেটাই প্রকাশিত হয়েছে। পৌষ পেরিয়ে আসছে মাঘ, কিন্তু অভিমানী প্রকৃতি হাঁটছে ভিন্ন পথে। শীত থাকলে তো বেঁচে কিনা হইতো, যে মাল আনছি মাল সব রয়েছে, বেচতে পারিনি। প্ল্যান করতে করতে শীত চলে গেল আর সে পোশাক আলমারিতেই রয়ে গেল। বিশ্বের বাতাসে কতগুলো বিশেষ গ্যাস, প্রধানত কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে উষ্ণতা বাড়ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে এবার শীত কম দেশে, এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাজধানীর বনানী কবরস্থান থেকে মহাখালী বাসস্ট্যান্ড সড়ক, যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনে এই জট থেকেও রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় বিআরটিএ সেতু ভবন সহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা শুরু হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়রও মনে করেন ভবন অপসারণ করা উচিত। তবে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ সড়ক পরিবহন মন্ত্রণালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। পুরো ফ্লাইওভার ফাঁকা, উপরে ওঠার অপেক্ষায় শত শত যানবাহনও, কিন্তু ফ্লাইওভারের মুখে অস্বাভাবিক যানজট থাকা একটি গাড়িও উঠতে পারছে না। আকাশ থেকে নেওয়া ছবি দেখলে তা আরও স্পষ্ট বোঝা যায়। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে বিআরটিএ ও সেতু বিভাগের বিশাল দুটি ভবন থাকায় হঠাৎ করেই রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ফ্লাইওভারের নিচের দিকের গাড়ির চাপে ফ্লাইওভার মুখে গাড়িগুলোকে এভাবেই আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ওই ভবন দুটি ছাড়াও বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার জায়গায় আরও রয়েছে 7-8টি বড় স্থাপনা। উত্তরাতে যদি সাহসা করে আহি, এদিকে আটকে যাওয়া লাগে। এই আমতলি ব্রিজে গোড়ায় ওইখান থেকে আইসা যে গাড়িগুলো ফ্লাইওভারের নিচে যেগুলো যায়, এগুলা এই গাড়িগুলোর জন্য বন্ধ হয়ে যায় জ্যামের কারণে। পরে আর ফ্লাইওভারের উপরে গাড়িগুলো যাইতে পারে না। সেতু ভবন, এই যে আবার আপনার বিআরটিএর ভবন, এই দুইটা বিল্ডিং করণের পুরো রাস্তাটা চিকন হয়ে গেছে। বিল্ডিং করে রাস্তা চাপাই লেছে, এটা সেতু ভবন চাপানোর কারণে সিঙ্গেল বাস দিয়ে গেছে। রাস্তার জায়গায় সরকারি ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে দাবি করে উত্তরের মেয়র বলছেন, ভবনগুলো অপসারণ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। সেতু ভবন যখন হলো, এটি কিন্তু চিন্তা করে নাই যে এতে করে রিয়েল বটলনেকের কিন্তু সৃষ্টি হয়েছে। সড়ক জনপথে জায়গা বলে তারা করবে তো ঠিক না। সিটি ফরেস্টটা কেটে এখানে এই ধরনের যদি বিল্ডিং যদি করা হয়, এটি মোটেই জনগণ ভালোভাবে নেবে না। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন যে কীভাবে এটাকে স্থানান্তর করা যায়। তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে কথা বলতে রাজি হননি সড়ক পরিবহন সচিব। সংশ্লিষ্টরা বলছেন, বনানী কবরস্থান থেকে শুরু করে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার পূর্ব পাশের সড়ক বিভাগের জায়গায় থাকা অসংখ্য সরকারি স্থাপনা সরিয়ে নেওয়াটা নিশ্চয়ই অনেক বেশি ব্যয়বহুল বিষয়। কিন্তু তারা বলছেন, এটি করতে পারলে মহাখালী ফ্লাইওভারের কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার পাশাপাশি এই এলাকা অর্থাৎ বনানী এবং মহাখালী পুরোপুরি আজীবনের জন্য টেকসইভাবে যানজট মুক্ত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন 5 বাংলাদেশি। সকাল 7:20 বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। দেশের মাটিতে পা রেখেই স্বস্তি প্রকাশ করেন তারা। লোহিত সাগরে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের হাতে জিম্মি হন তারা। 9 মাসের অবরুদ্ধ জীবনের অবসান, অবশেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশের মাটিতে পা রাখলেন তারা। নতুন করে জন্ম হয়েছে পৃথিবীর বুকে, কারণ আমরা আজকে একটা বছর এমন একটা জায়গায় ছিলাম যেটা আমরা কখনো আশা করিনি যে আমরা বাংলাদেশে আসবো বা আমরা যে বেঁচে থাকবো। বৈধভাবেই ওমানের একটি জাহাজে কর্মরত ছিলেন প্রবাসী এই 5 বাংলাদেশি। কোম্পানির কাজে গত বছরের 13 ফেব্রুয়ারি ওমান থেকে সমুদ্র পথে সৌদি আরব যাচ্ছিলেন তারা। লোহিত সাগরে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইয়েমেনের বন্দরে নেমে তারা আশ্রয় প্রার্থনা করেন। সেখানে দেশটির সরকার বিরোধী হুতি বিদ্রোহী গ্রুপ তাদের বন্দী করে ফেলে। এরপর শুরু হয় নতুন যুদ্ধ। অনাহারে অর্ধাহারে দিন তো কাটিয়েছেনই, সেই সঙ্গে তারা ভোগ করেছেন অমানবিক মানসিক ও
শারীরিক নির্যাতন। শারীরিক মানসিক দুইটাই অত্যাচার করা হয়েছে। এরপরে আমাদের কোম্পানি তো আমাদের বেতন 14 মাসের বেতন পাবো আমি অলরেডি। আমরা অসুস্থ হলে এখানে হেরা ডাক্তার নিয়ে আসতো না, আমাদেরকে 24 ঘন্টা মিলে এক টাইম খানা দিত। সরকার কাছে অনুরোধ জানাতেছি আমাদেরকে চলার মতন সেরকম কোনো একটা ব্যবস্থা করে। দীর্ঘ 9 মাসের বন্দি দশার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মুক্ত হন তারা। মুক্তির পর ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হেফাজতে। এরা যাতে করে ঘুরে দাঁড়াতে পারে, কোনো রকম কোনো সমস্যা না হয়, মানসিকভাবে ভালো থাকে, তারপর হচ্ছে আর্থিকভাবে কোনো কিছু করে খেতে পারে, সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। রোববার ইয়েমেন থেকে দুবাই হয়ে দেশে ফেরার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী এই 5 বাংলাদেশি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা ম্যারাথন, ফুল ও হাফ ম্যারাথনে অংশ নিলেন দেশি বিদেশি 200 অ্যাথলিট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগারদের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। ব্যাটিং পরামর্শক জন লুইস ছাড়া যোগ দিয়েছেন অন্য কোচিং স্টাফরা। এদিকে 3 ওয়ানডে এবং 2 টেস্ট খেলতে আজ সকাল ঢাকা পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়ে কোয়ারেন্টাইনে আছেন ক্যারিবীয়রা। ফুরালো অপেক্ষার পালা। লম্বা 10 মাসের করোনা বিরতির পর হোম অফ ক্রিকেটে ফিরল প্রাণ। এতদিন পর জাতীয় দলের সতীর্থদের একসঙ্গে পেয়ে যক্ষের ধন ফিরে পাবার মতো তৃপ্তি প্রত্যেকের চোখে মুখে। আবেগে যতটা আপ্লুত ততটাই সিরিয়াস অনুশীলনে। শুরুতে একটা মিটিং, তারপরেই নেমে পড়লেন গা গরম করতে। শীতের সকালে মনটা তো উষ্ণই ছিল, শরীরের জড়তাটাও কেটেছে দ্রুতই। এরপরেই ক্রিকেটাররা যার যার অস্ত্র হাতে নেমে পড়লেন 22 গজে। উইলো হাতে নিয়ে সেন্টার উইকেটে তামিম, সাকিব, মুশফিকরা বরাবরের মতোই আত্মবিশ্বাসী। নিজেদের শটগুলো আরও একবার ভালো করে দেখে নিয়েছেন মিঠুন, নাইম শেখরাও। তবে করোনাকালে যেন বাড়তি প্রাণের সঞ্চার পেসারদের মাঝে। বেশ লম্বা সময় বোলিং করেছেন তাসকিন, শরীফুলরা। গুরু ভেট্টরি না থাকলেও দেশি কোচ সোহেলের সঙ্গে কাজ করেছেন স্পিন বোলিং ইউনিট। শেষে একসঙ্গে ফিল্ডিংটাও ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। বাংলাদেশ যখন ব্যস্ত নিজেদের প্রথম দিনের অনুশীলনে, তখন ঢাকার মাটিতে কেবল পা রেখেছে ক্যারিবিয়ানরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েস্ট ইন্ডিজদের বহনকারী বিমান অবতরণ করে সকাল 10:30 নাগাদ। বরাবরের মতো ছিল আন্তর্জাতিক মানের নিরাপত্তা। করোনাকালীন নিয়মনীতি আর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে প্রায় 1.5 ঘন্টা পর টিম হোটেলের উদ্দেশ্যে রওনা করে ক্যারিবিয়ানরা, যেখানে আগামী 3 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের বিপক্ষে লড়তে আসা অতিথিদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। 13 দেশের এলিট ও সাফ রানার সহ ফিজিক্যাল ক্যাটাগরিতে অংশ নেন 200 অ্যাথলিট। বনানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা শেষ হয় হাতিরঝিলে গিয়ে। প্রতিযোগিতার ফুল ম্যারাথনের পুরুষদের ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মরক্কোর হিসাম লাকোহি। সাজিদ আরাফাতের রিপোর্ট। সকালের সূর্যটা তখনও আলো ছড়ায়নি, পৌষের হিমশীতল হাওয়ার প্রভাব স্পষ্ট। এমন কুয়াশাচ্ছন্ন সকালকে ছাপিয়ে উত্তাপ ছড়াতে প্রস্তুত দেশ বিদেশের দৌড়বিদরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরেই এই বর্ণিল ম্যারাথন আয়োজন। আর্মি স্টেডিয়াম থেকে শুরু আর শেষটা হাতিরঝিলে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন এমন আয়োজন নিয়মিত করার। ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটা বিশাল একটা মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে। হাফ ও ফুল ম্যারাথন এই 2 ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নেয় 200 অ্যাথলিট। বাংলাদেশ ছাড়াও 13 দেশের 35 বিদেশিও ছিল এবারের আয়োজনে। নারী পুরুষ এলিট ক্যাটাগরিতে অবশ্য জয় জয়কার অতিথি অ্যাথলিটদের। ফুল ম্যারাথন পুরুষ বিভাগে সেরা পুরস্কার জিতে নেন মরক্কোর হিসাম লাকোহি। নারীদের হয়ে এই ক্যাটাগরিতে প্রথম হন কেনিয়ার অ্যাঞ্জেলা জেকুন্দে। তবে পিছিয়ে থাকেননি লাল সবুজ প্রতিনিধিরাও। সাফ পুরুষ বিভাগে বাংলাদেশের হয়ে ফরিদ মিয়া পান প্রথম পুরস্কার। এছাড়া নারীদের বিভাগে পাপিয়া হন সেরা। এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রথমবারের মতো বিদেশি প্লেয়ারের সাথে খেলার সুযোগ পাইছি। আশা করি এরকম ম্যারাথন প্রতি বছর আমাদের দেশে হোক। এগিয়ে যাব দৌড়ে দৌড়ে, দেখব না আর পেছন ফিরে, এমন মূল মন্ত্রকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এই অ্যাথলিটদের দীপ্ত পদচারণায় এগিয়ে যাবে বিশ্ব, এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। সাজিদ আরাফাত,
সময় সংবাদ, ঢাকা। দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 08007777777 নম্বরে। প্রবাদ প্রবচন, পঞ্জিকার ক্ষণগণনা কিংবা আবহাওয়ার পূর্বাভাস সবকিছুই যেন বিফলে নিয়ে গেল এবারের শীত। পৌষ পেরিয়ে আসছে মাঘ, অথচ অভিমানী প্রকৃতি হাঁটছে ভিন্ন পথে। এরই মধ্যে আবহাওয়া অফিস বলছে চলতি মাসেই বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার মাসুল দিতে হচ্ছে বাংলাদেশকে। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। শেষ পৌষের গোধূলি, সারাদিনের কর্মব্যস্ততা শেষে তেজহীন দিনপতির এবার বিদায়ের পালা। সময়ের পরিক্রমায় আধারে ডোবে শহর, নিয়মমাফিক যান্ত্রিক এই জীবনে কোথায় যেন একটু বেসুরে সুর, একটু অপূর্ণতা। মহাখালী রেলগেটে 7 বছর ধরে শীতের পিঠা বিক্রি করছেন আলেয়া। প্রতি বছর পৌষের এই সময়টাতে পান্নার দম ফেলার ফুসরত, অথচ এবছর পিঠার গরম ভাপ মিলিয়ে যাচ্ছে দোকানেই। পিঠার ওরকম একটা চাহিদা নাই, কিন্তু শীত নাই, চাহিদা থাকবে কোত্থেকে। সময় গড়ায় বারে রাত, তবু পরিবর্তনের আভাস নেই প্রকৃতিতে। ছন্দপতনের এই প্রভাবে অনেকটা ধস নেমেছে শহীদের ব্যবসায়। শীত থাকলে তো বেঁচে কিনা হইতো, যে মাল আনছি মাল সব রয়েছে, বেচতে পারিনি। অপূর্ণ হৃদয় এবার সকালের পানে তাকিয়ে রুটিন মেনে কংক্রিটের স্তূপ সরিয়ে মাথা চারা দেয় পৌষের সূর্য। সময় গড়ায় বারে বেলা, রয়ে যায় কুয়াশার রাজত্ব, অথচ অনুভবে মেলে না কাঙ্ক্ষিত শীত। শীতের পোশাক পরবো, শীতের খাবার খাবো, ঘুরতে যাব, কিন্তু দেখা যায় যে সেই প্ল্যান আর হয় না। শীতটাকে অত্যাধিক বেশি ভালোবাসি, কিন্তু যেভাবে ভালোবাসি আর যেভাবে চাই সেভাবে আমরা পাই না। তবে আবহাওয়া অফিস চলতি মাসে আরেকটি শৈত্যপ্রবাহের খবর দিলেও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে সুফল পেতে রুখে দিতে হবে বৈশ্বিক উষ্ণায়ন। ওয়েস্টার্লির যে ইফেক্টটা আছে এটা হয়তো কেটে যাবে আগামী 2-3 দিনের ভিতরে। সেক্ষেত্রে হয়তো আপনার 11, 12, 13 তারিখ দিকে নতুন করে কোল্ড ওয়েভ আসা শুরু হবে। এইভাবে চলতে থাকলে কোনো বছর প্রচণ্ড শীত পড়বে অল্প সময়ের জন্য, কোনো বছর প্রচণ্ড গরম পড়বে অল্প সময়ের জন্য। রাজধানীতে সবশেষ কনকনে শীতের দেখা মিলেছিল 8 বছর আগে 2013 সালে 7.2 ডিগ্রি সেলসিয়াস। প্রকৃতি কখনো প্রতিহিংসা পরায়ণ হয় না, কখনো করে না অভিসম্পাদ। এই বিষয়টি যেমন সত্যি, ঠিক তেমনি অস্বীকার করার উপায় নেই রিভেঞ্জ অব নেচার। তাই তো বৈশ্বিক মহামারী করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বৈরিতা নয়, বরং উদারতা আর ভালোবাসার শক্তিতেই জয় করে নিতে হয় প্রকৃতি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। তার আগমনে বাঙালি পেয়েছিল দেশ গড়ার আত্মপ্রত্যয়, বলছেন বিশিষ্টজনরা। এবং করোনার টিকা পেতে নিবন্ধন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে, চূড়ান্ত পর্যায়ে কাজ। এবার ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব পেল বাংলাদেশ। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।